চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস 9-এর ইংলিশ বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর অর্থাৎ যেটা তোমরা সেপ্টেম্বর মাসে স্কুল থেকে পেয়ে যাবে, তো সেই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব। এই চ্যানেলে তোমরা সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোই পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সমস্ত ক্লাস 9-এর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্লেলিস্টের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সটা চেক করে নিও, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো দেখে নাও, প্রথমে দেখো কি আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ নিচের এই প্যাসেজটি, কেয়ারফুলি মানে যত্ন সহকারে পড়ো, অ্যান্ড আনসার এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির। তো একটা প্যাসেজ দেওয়া রয়েছে, তারপরে তোমাদের অ্যাক্টিভিটি 1, তারপরে দেখো অ্যাক্টিভিটি 2, তারপরে এখান থেকে দেওয়া আছে অ্যাক্টিভিটি 3। প্রত্যেকের জন্য দেখো আলাদা করে তোমাদের মার্কস দেওয়া রয়েছে। এখানে 3টে প্রশ্নের জন্য 2 নাম্বার করে রয়েছে, এটা 6 নাম্বারের। তারপরে রয়েছে দেখো এখানে 4টি প্রশ্ন রয়েছে, 1 নাম্বার করে 4 নম্বর। নেক্সট রয়েছে একটা রাইটিং, সেখানে রয়েছে তোমাদের 10 নম্বর। তো প্রথমে দেখো আমরা প্যাসেজটা একটু পড়ে নিই। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। ইট হ্যাড বিন রেইনিং মানে এটা বৃষ্টি হচ্ছিল, ফর 7 ইয়ার্স মানে 7 বছর ধরে। Thousands upon thousands of days filled from one end to the other with rain. Thousands upon thousands of days মানে হাজার হাজারের পরে দিন, মানে অনেক হাজার হাজার দিনগুলো, ফিল্ড মানে পূর্ণ থাকতো, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত, উইথ রেন মানে বৃষ্টি দিয়ে, তার মানে সারাদিনই বৃষ্টি চলতো, সেই জন্য বলা হচ্ছে যে ওয়ান এন্ড টু দ্য আদার। The days were filled with the gusts of water and endless showers. The days মানে দিনগুলি, were filled মানে পরিপূর্ণ থাকতো, with the gusts of water মানে gusts of water হচ্ছে জলের প্রবাহ, and endless showers এবং অবিরাম বৃষ্টিতে। তাহলে সমস্ত দিন জলের প্রবাহ এবং বৃষ্টিতে পূর্ণ থাকতো। Heavy storms caused tidal waves to come over the islands. Heavy storms মানে প্রচণ্ড ঝড়, যেটা কি হতো, টাইডাল ওয়েভস মানে জোয়ারের যে বড় বড় ঢেউ, সেটা নিয়ে আসতো কোথায়, টু কাম ওভার দ্য আইল্যান্ডস মানে দ্বীপগুলোর উপরে। এ 1000 ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেইন হ্যাজ গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্রাশড এগেন। এ 1000 ফরেস্ট মানে হাজার হাজার জঙ্গল, মানে এ 1000 ফরেস্ট মানে হাজার জঙ্গল, ক্রাশড মানে হচ্ছে ক্রাশড আন্ডার দ্য রেইন মানে বৃষ্টিতে ক্রাশড হয়ে গেছিলো, মানে বৃষ্টিতে ডুবে যাওয়া, নষ্ট হয়ে গেছিলো। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস মানে হ্যাড গ্রোন আপ মানে আবার বেড়ে উঠেছিল, 1000 টাইমস মানে হাজারবার বেড়ে উঠেছিল, টু বি ক্রাশড এগেন মানে আবার ওই ক্র্যাশ বা নষ্ট হওয়ার জন্য। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ এই রকমই ছিল জীবনের পথ, ফর এভার মানে সারা জীবনের জন্য, মানে সব সময়ের জন্য, অন প্ল্যানেট ভেনাস। ভেনাস মানে হচ্ছে শুক্র গ্রহ, তাহলে শুক্র গ্রহে এই রকমই মানুষের জীবনযাত্রা ছিল। Here was located the school room of the children belonging to men and women who came by rockets from earth. Here was located the class school room. এখানে ছিল দ্য স্কুল রুম মানে যে ক্লাসরুম বা বিদ্যালয়, অফ দ্য চিলড্রেন মানে ছেলে মেয়েদের জন্য, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন সেই চিলড্রেনরা কাদের ছিল, সেই মানে মানুষ এবং মহিলাদের, অর্থাৎ ভদ্রলোক এবং ভদ্রমহিলাদের, হু কেম বাই রকেটস ফ্রম আর্থ যারা এসেছিলেন রকেটে করে, ফ্রম আর্থ মানে পৃথিবী থেকে। দে সেট আপ আ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। দে সেট আপ মানে তারা স্থাপন করেছিল এই সিভিলাইজেশন মানে একটা সভ্যতা, ইন দিস রেইনিং ওয়ার্ল্ড এই বৃষ্টিমুখর যে ওয়ার্ল্ড বিশ্ব, তো সেখানে তারা তাদের সভ্যতা স্থাপন করেছিল, তার মানে প্ল্যানেট ভেনাসে তারা সভ্যতা গড়ে তুলেছিল। এবার আসি অ্যাক্টিভিটি 1-এর প্রশ্নগুলোতে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হলে একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 1, 2, 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, উত্তরগুলো দেখে নাও। এক দাগে আছে, হাউ লং ইট হ্যাড বিন রেইনিং ইন ভেনাস। হাউ লং মানে কত সময় ধরে, ইট হ্যাড বিন রেইনিং বৃষ্টি হয়েছিল, ইন ভেনাস ভেনাসে, তাহলে ভেনাসে কত সময় ধরে বৃষ্টি হয়েছিল। আনসার হবে, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স ইন ভেনাস। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স মানে 7 বছর ধরে বৃষ্টি হয়েছিল, ইন ভেনাসে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ইন ভেনাস মানে
ভেনাসে হোয়াট ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ মানে জীবনের পথ কেমন ছিল, তার মানে ওখানকার মানুষের জীবন কিভাবে কাটতো সেটার বর্ণনা দিতে বলেছে। আনসার দেখো, ইন ভেনাস দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। ভেনাসে দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ মানে দিনগুলো পরিপূর্ণ থাকতো, উইথ মানে দিয়ে, গাশ অফ ওয়াটার মানে জলের প্রবাহ দিয়ে, এবং এন্ডলেস শাওয়ার্স মানে অবিরাম বৃষ্টি দিয়ে। হেভি স্টর্মস কজ টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি স্টর্মস মানে প্রচণ্ড ঝড়, কজড মানে ঝড়ের কারণে তৈরি হতো কি, টাইডাল ওয়েভস মানে জোয়ার সংক্রান্ত ঢেউ, টু কাম ওভার দ্য আইল্যান্ডস যেগুলো চলে আসতো কোথায়, আইল্যান্ড বা দ্বীপের ওপরে। এই 1000 ফরেস্ট ক্রাশড আন্ডার দ্য রেইন, হাজার হাজার জঙ্গল কি হয়েছিল, ক্রাশড হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল, আন্ডার দ্য রেইন মানে বৃষ্টির জলে। হ্যাড গ্রোন আপ 1000 টাইমস, সেগুলো হাজারবার বেড়ে উঠেছিল, টু বি ক্র্যাশড এগেইন মানে আবার নষ্ট হওয়ার জন্য। তার মানে এত বৃষ্টিতে জঙ্গল নষ্ট হচ্ছিল, আবার সেগুলো বেড়ে উঠছিল, আবার নষ্ট হচ্ছিল, সেই জন্য বলা হয়েছে যে গ্রোন আপ 1000 টাইমস টু বি ক্র্যাশড এগেইন। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ, এইটাই ছিল ওই প্ল্যানেট ভেনাসের যে জীবনযাত্রা। তো এরকমই ছিল। এই লাস্টে এই লাইনটা তোমরা অ্যাড করবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, হু সেট আপ আ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড। হু সেট আপ মানে কারা স্থাপন করেছিল, সিভিলাইজেশন মানে একটা সভ্যতা, ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড এই বৃষ্টিমুখর মানে জগতে কারা সিভিলাইজেশন বা সভ্যতা স্থাপন করেছিল। আনসার দেখো, দ্য মেন অ্যান্ড উইমেন হু কেম টু ভেনাস। সেই মানুষ এবং মহিলারা, হু কেম মানে যারা এসেছিল, টু ভেনাস ভেনাসে, ফ্রম আর্থ মানে পৃথিবী থেকে, বাই রকেটস রকেটে করে, সেট আপ সিভিলাইজেশন ইন দ্য রেইনিং ওয়ার্ল্ড মানে তারাই একটা সভ্যতা স্থাপন করেছিল এই রেইনিং ওয়ার্ল্ডে। নেক্সট অ্যাক্টিভিটি 2তে কী বলা হয়েছে, ডু অ্যাজ ডাইরেক্টেড মানে যেরকম বলা হয়েছে সেইভাবে করতে হবে। তো এখানে তোমাদের সেন্টেন্সের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেওয়া রয়েছে, তো দেখে নাও উত্তরগুলো। একদিকে আছে দেখো, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন মানে গেট খুলে বা দরজাটি খুলে মানুষটি ভেতরে এসেছিল। চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স মানে কম্পাউন্ড সেন্টেন্সে এটাকে পরিবর্তন করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। দেখো এখানে আমরা যদি যৌগিক বাক্য করি তাহলে অ্যান্ড, অর, বাট এই ধরনের কনজাংশন দিয়ে সেন্টেন্সগুলোকে জয়েন করতে হয়। তাহলে দেখো, তাহলে মানুষটি গেট খুলেছিল, তারপরে ভিতরে এসেছিল, তো তাহলে মানুষটি গেট খুলেছিল এবং ভিতরে এসেছিল। দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন। নেক্সট দেখো নাম্বার 2 আছে, হি ওয়াজ ভেরি সরি সে ছিল খুব দুঃখিত, অ্যান্ড লেফট দ্য প্লেস এবং জায়গাটি ত্যাগ করেছিল। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স একটা সরল বাক্যে রূপান্তর করতে হবে। সরল বাক্য সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে যেখানে একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে। তাহলে দেখো এখানে কি হবে, এই যে দুটো সেন্টেন্স আছে এটাকে আমাদের একটা সেন্টেন্স করতে হবে। হি ওয়াজ ভেরি সরি আর লেফট দ্য প্লেস, তাহলে এখানে দুটো সেন্টেন্স রয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে। তাহলে এই সেন্টেন্সগুলোকে আমরা যদি সিম্পল সেন্টেন্সে করি এরকম হবে যে বিইং সরি মানে দুঃখিত হয়ে হি লেফট দ্য প্লেস সে সেই জায়গাটি ছেড়েছিল। তার মানে সে দুঃখিত ছিল এবং জায়গাটি ছেড়েছিল, তার মানে দুঃখ পেয়ে বা দুঃখিত হয়ে সে জায়গাটি ছেড়েছিল। বিইং সরি হি লেফট দ্য প্লেস। নেক্সট দেখো নাম্বার 3, ওয়ার্ক হার্ড অর ইউ মে ফেল। ওয়ার্ক হার্ড মানে হচ্ছে কঠোর পরিশ্রম করো, অথবা ইউ মে ফেল তুমি ব্যর্থ হতে পারো। চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স এটাকে একটা জটিল বাক্যে রূপান্তর করতে হবে। দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড মানে যদি তুমি হার্ডওয়ার্ক না করো, ইউ মে ফেল তুমি ব্যর্থ হতে পারো। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ মে ফেল। নেক্সট দেখো নাম্বার 4, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক মানে সে ছিল এতটাই ক্লান্ত যে সে হাঁটতে পারতো না। চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স তাহলে সে মানে হাঁটার জন্য খুবই দুর্বল ছিল, তার মানে হাঁটতে পারতো না। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3, ইউর ফাদার হ্যাজ টু শিফট টু এ ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ডিউ টু হিজ জব রিকোয়ারমেন্টস মানে তোমার বাবার মানে কাজের জন্য তাকে অন্য ডিস্ট্রিক্টে বা অন্য জেলায় তাকে ট্রান্সফার বা শিফট হতে হবে মানে চলে যেতে হবে। রাইট এ লেটার টু দ্য হেড মিস্ট্রেস অর হেডমাস্টার অফ ইউর স্কুল সিকিং আ ট্রান্সফার সার্টিফিকেট। একটা চিঠি লেখো তোমার যে গার্লস স্কুল হলে হেড মিস্ট্রেস আর বয়েজ স্কুল হলে হেডমাস্টার, তো অফ ইউর স্কুল মানে তোমার স্কুলের, সিকিং মানে এটা চেয়ে ট্রান্সফার সার্টিফিকেট মানে একটা ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে একটা লেটার লিখতে হবে। তো দেখে নাও।
দেখো প্রথমে এখানে লিখবে টু দ্য হেডমাস্টার লিখেছি আমি, এখানে খর্দা হাই স্কুল দিয়েছি, তোমরা যে কোনো যে স্কুলে পড়ো সে স্কুলের নাম দেবে, খর্দা নট 24 পরগনাস। এখানে সাবজেক্ট হবে অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ ট্রান্সফার সার্টিফিকেট, মানে ট্রান্সফার সার্টিফিকেটের চেয়ে একটা আবেদনপত্র। দেখো এবার লিখবে রেসপেক্টেড স্যার, উইথ অল ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই সৌভিক সেন, এখানে যার যার নাম দিয়ে দেবে, class 9 section B roll number 6 regret my inabilities to continue as a student of your institution owing to the recent shifting of my father। তাহলে সম্মানের সঙ্গে আমি আপনাকে জানাচ্ছি যে আমি সৌভিক সেন, আমি ক্লাস 9-এর স্টুডেন্ট বা ক্লাস 9-এ পড়ি, সেকশন বি রোল নাম্বার 6। রিগ্রেট মাই ইনএবিলিটিস মানে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার অক্ষমতা, ইনএবিলিটিস মানে আমি আর পারছি না, টু কন্টিনিউ মানে চালিয়ে যেতে, অ্যাজ এ স্টুডেন্ট অফ ইউর ইনস্টিটিউশন মানে আপনার যে প্রতিষ্ঠান সেখানে ছাত্র হিসাবে আমি আর থাকতে পারছি না। ওয়েইং টু দ্য রিসেন্ট শিফটিং মানে কি কারণে, যে রিসেন্ট শিফটিং অফ মাই ফাদার, আমার বাবার অন্য জায়গায় মানে স্থানান্তরের জন্য আমি আপনার বিদ্যালয়ে বা আপনার প্রতিষ্ঠানে আর আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারছি না। বিইং এ সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার মাই ফাদার হ্যাজ বিন রিসেন্টলি শিফটেড ফ্রম খর্দা টু জলপাইগুড়ি। তাহলে একটা মানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা চাকরি করার জন্য সার্ভিস হোল্ডার, মাই ফাদার হ্যাজ বিন রিসেন্টলি শিফটেড, আমার বাবা মানে এই মানে রিসেন্টলি শিফটেড মানে হচ্ছে স্থানান্তর হয়েছেন ফ্রম খর্দা টু জলপাইগুড়ি, খর্দা থেকে জলপাইগুড়িতে। মাই ফ্যামিলি উইল বি শিফটিং দেয়ার সুন মানে আমার পরিবারও সেখানে খুব তাড়াতাড়ি শিফট করবে। সো ইট ইজ ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ স্টাডিজ ইন ইয়োর রেপুটেড স্কুল। তাহলে এটা আমার পক্ষে এখন অসম্ভব, মানে আপনার এই খ্যাতিপূর্ণ বা সুখ্যাত স্কুলে আমার পড়াশোনাটা চালিয়ে যাওয়া। মাই ফ্যামিলি has therefore decided to enroll me in an institution closer to my new residence মানে আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে আমি যেখানে থাকবো অর্থাৎ রেসিডেন্স মানে আমি আমার যে কাছের যেখানে থাকবো তো তার একটা নিয়ারেস্ট ইনস্টিটিউশনে অর্থাৎ ক্লোজার ইনস্টিটিউশনে আমাকে অ্যাডমিশন করাবে। I would therefore request you to kindly issue a transfer certificate so I can get admission to the new institution। তাহলে আমি আপনাকে এটা অনুরোধ করছি যে কাইন্ডলি বা দয়া করে যে আমার জন্য একটা ট্রান্সফার সার্টিফিকেট যদি ব্যবস্থা করেন তাহলে আমি অন্য ইনস্টিটিউশনে বা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবো। I hope and pray you would grant my prayer and oblige thereby মানে আমি আশা করছি এবং প্রার্থনা করছি যে আপনি আমার এই প্রার্থনা রাখবেন এবং আমাকে বাধিত করবেন। এখানে থ্যাঙ্কিং ইউ দিয়ে দেবে, ইয়োর্স ফেথফুলি, এখানে নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, এখানে হবে ডেট আর এখানে প্লেস। ওকে, তো যে ডেটে তোমরা রাইটিংটা লিখছো সেই ডেটটা দিয়ে দেবে, প্লেস যে যেখানে থাকো সেই জায়গার নামটা দিয়ে দেবে। তো এটাই ছিল তোমাদের ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 ইংলিশ বিষয়ের। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।